আজকে আমরা একটি গল্প নিয়ে এসেছি, যে গল্পটির নাম হলো রানা সর্দার। এটি সত্য ঘটনা অবলম্বনে রচিত একটি গল্প। এই গল্পটি আমরা বাংলার ডাকাত পাঁচু গোপাল ভট্টাচার্যের রচিত, সেখান থেকে আমরা নিয়েছি। রানাঘাটে যা আজকে সিদ্ধেশ্বরী কালী মন্দির বলে প্রতিষ্ঠিত, তা রানা সর্দার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এমন কথিত আছে, যা রানাঘাটে গেলেই আমরা সচরাচর দেখতে পাব। সেই প্রতিষ্ঠিত কাহিনী কি এবং এই রানা সর্দারের কাহিনী কি, তা নিয়েই আজকের এই গল্প রানা সর্দার। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শিয়ালদা স্টেশনে রেলগাড়িতে চেপে মেল লাইন ধরে সোজা চলে এসো, ঘন্টা দুয়েকের মধ্যে তুমি রানাঘাট জংশনে পৌঁছে যাবে। রানাঘাট এখন নদিয়া জেলার একটা জমজমাট মহকুমা শহর। সেখানে এখন নেই কি কোর্ট কাছারি, ডাক্তারবদ্দি, থানা, পুলিশ, বাজার, দোকান সবই আছে। স্কুল, কলেজ, হাসপাতাল কিছুরই অভাব নেই। পাকা পথঘাট হয়েছে, যানবাহনের ব্যবস্থাও আছে, আর বিজলিবাতি শহরের চেহারা বদলে দিয়েছে। কিন্তু এসব তো হলো হাল আমলের ব্যাপার। আমি যে তোমাদের প্রায় ৩০০ বছর আগেকার কথা বলতে এসেছি। যদি কোনো মুনি ঋষি বড়ে ৩০০ বছর আগেকার রানাঘাট শহরের, মানে আজ যে শহরকে আমরা রানাঘাট বলে জানি, সেই দৃশ্য আমাদের চোখের সামনে ছায়াছবির মতো ভেসে ওঠে, তাহলে আমরা অনেকেই ভয়ে হয়তো চোখ বুজিয়ে ফেলবো বা আঁতকে উঠব। পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট সব যেন একেবারে মুছে গেছে। চারিদিক ঘিরে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝে মাঝে দু চারটে সেকেলে বাড়ি। হাঁটা পথ বা বনপথ ছাড়া কিছুই চোখে পড়ে না। চূর্ণী নদী বয়ে চলেছে উদ্দাম আবেগে, আর তার পাড়েই যে মহাশ্মশান, সে কথা আর কাউকে বলে দিতে হবে না। এখানে ওখানে দু একটা চিতে জ্বলছে। জঙ্গলে ঘেরা নির্জন জায়গাটা চিতের আগুনের আলোয় আরও যেন ভয়ঙ্কর সাজে সেজেছে। সেখানেই এক ছাতিম গাছের তলায় একজন জটা জুটধারী সাধক তার সাধনায় ডুবে আছেন। বাহিরের জগতের কোনো কিছুতেই তার টান নেই, ভয় ভাবনারও বালায়ও নেই তার। তিনি কোথায় আছেন এই বিষয়েও তার কোনো হুঁশ আছে বলে মনে হয় না। আর তা থাকবেই বা কেন, যিনি সবার মধ্যে, সব কিছুর মধ্যে এবং সব জায়গায় এক, সেই ভগবানকেই শুধু দেখে থাকেন। তার আবার কিসের ভয়, কিসেরই বা ভাবনা চিন্তা? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি সাধনা করে চলেছেন। দুরন্ত শীত, দুঃসহ গরম, দারুণ বর্ষা, কোনো কিছুই এই ধ্যানমগ্ন সাধককে বিচলিত করে না। তার এই সাধনার কাহিনী লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কত লোক কত কি ফলমূল নিয়ে এই সাধকের কাছে এসে ধর্ণা দেয়, কিন্তু কিছুতেই সাধকের ধ্যান ভাঙে না। কখন যে তিনি ধ্যানে বসেন আর কখনই বা তিনি ধ্যান ভেঙে উঠেন, বিশ্রাম নেন, তা কেউ জানে না। ফলমূলও লোকে যেমনটি রেখে যায়, ঠিক তেমনটি ভাবে পড়ে থাকে। সেসব সাধকের ভোগে লাগে বলে মনে হয় না। এই দুশ্চর সাধনা ও আরাধনা কি বিফলে যেতে পারে? যথাসময়ে সাধক সিদ্ধি লাভ করলেন, পেলেন মুনি ঋষিদেরও বাঞ্ছিত ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানী সাধকের প্রতি ভক্তিতে আনত হল গাঁয়ের আপামর জনসাধারণ। অঞ্চলটির কপালে পড়ল নতুন নামের পুণ্য টিকা, ব্রহ্মডাঙ্গা। ব্রহ্মডাঙ্গার ব্রহ্মজ্ঞানী সাধক পুরুষ যথাসময়ে দেহ রাখলেন। মরদেহ ছেড়ে তিনি অমর লোকের দিকে যাত্রা করলেন, আর দেশবাসীর জন্য রেখে গেলেন তার আশ্চর্য সাধনার কাহিনী ও মুক্তিমন্ত্র। সে পুণ্য কাহিনীর খুঁটিনাটি অবশ্য আজ আমাদের অজানা। তবে মহাশ্মশানেই যিনি সাধনায় আসন পেতেছিলেন, তাকে কালী সাধক বলে আমরা ধরে নিতে পারি। তিরোধানের পরও তার অলৌকিক সাধনার পুণ্য প্রভা ব্রহ্মডাঙ্গাকে বেশ কিছুকাল আলোকিত করে রেখেছিল।
আজও স্থানীয় জনসাধারণের মন থেকে সে পুণ্য স্মৃতি একেবারে মুছে যায়নি। তবে ব্রহ্মডাঙ্গা নামটি তলিয়ে গেছে বিস্মৃতির অতল তল। আজ থেকে প্রায় 250 বছর আগে, অর্থাৎ ব্রহ্মডাঙ্গার প্রাণপুরুষের তিরোধানের প্রায় 50 বছরের পরে, ব্রহ্মডাঙ্গার এক ব্রাহ্মণ পরিবারকে নিয়েই আমাদের গল্পের শুরু। এই 50 বছরে ব্রহ্মডাঙ্গার ওপর দিয়ে তেমন কোনো ভাঙা গড়ার ঝড় বয়ে যায়নি। 2-4 ঘর লোক অবশ্যই বেড়েছে, কিন্তু সে তেমন চোখে লাগার মতো কিছু নয়। ঘন নিবিড় জঙ্গল যেখানে যেমন ছিল প্রায় তেমনই আছে। চূর্ণী নদীও বয়ে চলেছে তেমনই উদ্দাম বেগে। পথঘাট বলতে বিশেষ কিছু আগেও ছিল না, এখনও নেই। ভিনদেশি সওদাগরের পথ চলার আওয়াজ তাই এই জঙ্গলমহলের শান্তশিষ্ট মানুষদের আজও অশান্ত করে তোলেনি। জলপথেই চলে মালপত্রের আনা নেওয়া এবং মানুষের যাতায়াত। ব্রহ্মডাঙ্গার মানুষের দিন কেটে যায় একটানা একঘেয়ে ছন্দে ও ঢিমে তালে। আমাদের এই ব্রাহ্মণ পরিবারের দিন চলছে ওই একই ছন্দে, একই তালে। কোথাও কোনো বৈচিত্র্যের ঝলমলানি নেই। স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে, এই নিয়েই হলো ব্রাহ্মণের পরিবার। খড়ের চাল দেওয়া একটি মেটে বাড়ি, তাতে আছে 2খানা ঘর, একটি ছোট্ট ঠাকুর ঘর ও 1 ফালি রাঁধার জায়গা। এতেই তার বেশ কুলিয়ে যায়। 2-10 ঘর যজমানও আছে তার। তখন ঘরে ঘরেই ছিল 12 মাসে 13 পার্বণের পালা, আর যজমানদের দানে পুরুত ঠাকুরদের ঘর ভরে উঠত। সে দানের মধ্যে অসম্মানের কোনো কালিমাই ছিল না। একটা ছড়া আছে না, দেয় থই রাখে মান, তারে বলি যজমান। তখনকার দিনে যজমানেরা তাই করত। আবার পুরুত ঠাকুররাও যজমানদের মঙ্গলের জন্য চেষ্টা করত, বিধান দিত। সে কথাও আর একটা ছড়ার মধ্যে বলা আছে, ন্যায় থয় করে হিত, তাকে বলে পুরোহিত। কাজেই আমাদের এই ব্রাহ্মণের খাওয়া পড়া এইরকম করে চলে যেত, কিন্তু টাকা পয়সার মুখ দেখবার সৌভাগ্যই তার হয়নি। কি করেই বা হবে তা? সেকালের ব্রাহ্মণ কি আর কোমর বেঁধে ব্যবসায় নেমে পড়তে পারে? নিজে হাতে লাঙল ধরে চাষ করার কথা তো উঠতেই পারে না। ব্রাহ্মণ ছিল অল্পে তুষ্ট। যজমান বাড়িতে পুজো আচ্চা করে যা পেত তাতেই সে খুশি। হাতে সময় থাকলে সে ঠাকুর ঘরে বসে প্রাণ ভরে কালী মাকে ডাকত। মায়ের কাছে কি যে ছিল তার প্রার্থনা তা আমরা জানি না। রানা তো তার একটি মাত্র ছেলে, বয়স তার সবে 11। লেখাপড়া অল্প স্বল্প করেছে, আর একটু বড় হলেই তার পইতে হবে। তারপর বাবার কাছে পুজোর মন্তর করণ কারণ সব শিখে নেবে। সময়ে বাবার যজমানদের কাজ সেই করবে এবং তাতেই তার চলে যাবে। মেয়েটির বয়স সবে 9 বছর, নাম তার মালতী। তার জন্যই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর যা কিছু ভাবনা। সেকেলের হিসাবে মেয়ের বয়স নেহাত কম নয়। তাড়াতাড়ি তার বিয়ে না দিতে পারলে গাঁ ঘরে যে মুখ দেখানো ভার হবে। দেখতে শুনতে মেয়ে তাদের বেশ ভালোই, কিন্তু দেখতে ভালো বলে তো খালি হাতে কেউ তাদের মেয়েকে ঘরে তুলবে না। মেয়েকে বিয়ে দিয়ে পার করতে গেলে তাকে নগদ কড়ি চায়, কিন্তু কোথায় পাবে তারা মেয়ের বিয়ের কড়ি? তারপর ব্রাহ্মণ নিজে কুলীন, কাজেই মেয়ের জন্য চাই কুলীন পাত্র। তা না হলে কেলেঙ্কারির একশেষ হবে। গাঁয়ের লোক তাকে ছেড়ে কথা কইবে না, কিন্তু যজমান ছাড়া তাকে সাহায্য করার আর কেই বা আছে? যজমানেরা খুশি মনেই তাদের পুরুত ঠাকুরকে কাপড় গামছা ও চাল ডাল দিয়ে সাহায্য করতে রাজি, কিন্তু সোনা দানা বা নগদ টাকা তারাই বা কোথায় পাবে? যত দিন যায় মেয়ের বিয়ের দুশ্চিন্তার বোঝা ততই ভারী হতে থাকে। ব্রাহ্মণীর মুখে ভাত রোচে না, ব্রাহ্মণের রাতে চোখে ঘুম আসে না। দুজনেরই অবশ্যই ভরসা আছে যে শেষ পর্যন্ত মা কালী যা হোক একটা ব্যবস্থা করেই দেবেন। পর্ব
এরপর আমরা রানা ও মালতীর কথোপকথনের কাহিনী শুনব। দাদা, ও দাদা। হঠাৎ পিঠে এক ধাক্কা খেয়ে চমকে উঠল রানা। ফিরে দেখল সামনে মালতী দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছে। রেগে মেগে সে বোনকে দিল এক দাবাড়ি। রানা বলল, দিলি তো সব পণ্ড করে। ঘর ছেড়ে পালিয়ে এসে এই বনের মধ্যে বসে কি এমন রাজকার্য করছিলি তুই? দিলি তুই সব পণ্ড করে, কথার কি ছিঁড়ি দেখো না, বলল মালতী। রানা বলে উঠল, ওরে লক্ষ্মী ছাড়ি, আমি যে তোরই জন্য মা কালীর কাছে প্রার্থনা করছিলাম, আর তুই সব গোলমাল করে দিলি। ও মা, তাই তো বলি, আমি ভাবি যে দাদা চোখ বুজিয়ে বিড়বিড় করে বকে মরছে কেন। তা তুই কালী পুজো জানিস কি? রানা বলল, বামুনের ছেলে পুজো জানি না মানে? তবে শোন, কালিং করালিং বদনিং ঘনাং। কিরে, তুই যে হেসেই খুন হলি। মালতী বলে উঠল, থামুন ভাবিষ্যি মশাই, থামুন। এইসব মন্ত্র শুনলে বাবা তোর পিঠের চামড়া খুলে নেবে, বুঝলি? বাবার কাছে মন্ত্র আওড়াতে যাচ্ছে কে? যাকগে, তোর বড়াতে যখন নেই কো ঘি, ফের আবার তুই বুড়োদের মতো ছড়া কাটছিস। বেশ করব। তোর কি কথা দেখো না, একেবারে যেন তেকেলে বুড়ি। কে বলবে যে আমার থেকে 2 বছরের ছোট? মালতী বলল, বেশ, তুই যত ইচ্ছে মনের সুখে ছড়া কেটে মর। আমার জন্য মার কাছে কি প্রার্থনা করছিলি দাদা? কি আর প্রার্থনা করছিলাম, বলছিলাম কি, মা মালুর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আপদটা বিদেই। মালতী বলে উঠল, ফের? আচ্ছা দাদা, বিয়ে হলে আমি কোথায় থাকবো? কি বোকা মেয়ে রে বাবা। সেদিন বাবার এক যজমানের মেয়ের বিয়েতে গেলাম না আমরা, বিয়ের পর দিনের কথা মনে নেই? তোরই মতো একটা মেয়ে কেমন সেজে গুজে শ্বশুর বাড়ি চলে গেল। হুঁ কি রে, আমরা কেমন মজা করে পাত পেতে ভালো মন্দ খেলুম। মালতী বলে উঠল, থাম তুই, পেটুক কোথাকার। আচ্ছা দাদা, যাবার সময় কোনের মা বাবা অমন করে কেঁদে ভাসাচ্ছিল কেন? কাঁদবে না, তুই কি মেয়ে রে? মেয়ে বাপ মাকে ছেড়ে চিরকালের জন্য চলে গেল যে, তার মানে সে কি আর বাপ মায়ের কাছে আসতে পারবে না? আচ্ছা বোকা তো তুই, আসবে তো বটেই, তবে সে একেবারে কালে ভদ্রে, বুঝলি? মালতী রানার হাতটা চেপে ধরে বলতে লাগলো, আমি পারবো না দাদা, আমি তোদের সকলকে ছেড়ে পরের বাড়ি গিয়ে থাকতে পারবো না। রানা বলল, আরে ছাড় ছাড়, তোর হাত নয়তো যেন সাঁড়াশি। আহা, তোর লেগেছে বুঝি দাদা? না, তা কি আর লেগেছে? আমি মানে ভয় পেয়ে তোকে একেবারে জাপটে ধরেছিলাম না। ভয় পেয়ে বলি, এত বড় ধিঙ্গি মেয়ের আবার বিয়ের নামে ভয়? রঙ্গ দেখে আর বাঁচি না। মালতী বলল, মার মুখে শুনে শুনে কথাগুলো তো বেশ শিখেছিস দেখছি। আজ যদি বাবাকে না বলে দিই। এই মালু, খবরদার বাবাকে। কেন, মুখ শুকিয়ে গেল যে? রানা বলল, বাবা যে তোর কথা শুনে একেবারে তেড়ে মারতে আসে। মালতী ঠাট্টা করে বলে উঠল, না, তা আসবে কেন? তোর 2 হাত ভরে নাড়ু দেবে। আরে আমি যে তোর ভালোর জন্যই মার কাছে প্রার্থনা করছিলাম, আর তুই কি না? থাক, খুব হয়েছে। আচ্ছা দাদা, মেয়েদের বিয়ে না হলে কি হয় রে? রানা বলল, সর্বনাশ, 8 বছরের মধ্যেই যে মেয়েদের বিয়ে না দিলে নয়, আর তুই তো কবে 8 পেরিয়ে 9-এ পড়েছিস। মালতী বলে উঠল, এইসব পাকা পাকা কথা কে বলেছে তোকে? কে আর বলবে, এই যে সব শাস্ত্রে লেখা আছে। মালতী রেগে বলল, আহা, কি আমার শাস্ত্র পড়া পণ্ডিত রে? চটিস কেন? বাবার কাছে যজমানরা সব বিধান নিতে আসে না, তখন বাবাই তো তাদের বলে। তা যে যা বলুক গে, আমি বাবা পরের বাড়ি গিয়ে থাকতে পারবো না। না, তা পারবে কেন? এদিকে যে বাবা মা তোর বিয়ের জন্য ভেবে সারা। কেন, ভাববার অত আছে কি? না, কিছুই নেই। গাঁয়ে যে বাবা আর মুখ দেখাতে পারছে না, তা তুই বুঝিস? মালতী বলল, আমার আর বুঝে কাজ নেই। তখন পাশ থেকে মা ডাক দিতে লাগলো। মার গলা না?
চল তাড়াতাড়ি পালাই। ইস, অনেক দেরি হয়ে গেছে, তোকে ডাকতে এসেছি সেই কবে, মা আর আমাকে আস্ত রাখবে না। পর্ব 4। মালতী, মা ও বাবা। মালতীর মা ডাক দিয়ে বলে উঠল, বলি এতক্ষণ কি করা হচ্ছিল শুনি? এমন হাড় চালানো মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। মালতীর বাবা বলে উঠল, আহা, ঠিক দুপুরবেলায় আবার মেয়েটাকে নিয়ে পড়লে কেন? মায়ের প্রাণ যে এত কঠিন হয় তাও তো কখনো শুনিনি। ব্যাস, মেয়ের হয়ে বাপ এবার এলেন ঝগড়া করতে। তোমার আশকারা পেয়েই তো মেয়ে মাথায় উঠেছে। আহা, আশকারা আবার কবে কে দিলে? বলি ও করেছেটা কি? করবে আর কি, আমার হাড় মাছ জ্বালিয়ে খাচ্ছে। সেই কখন রানাকে ডাকতে গেছে, আর এলো কি না বেলা পার করে। আবার পেতনির মতো মুখ করে দাঁড়িয়ে আছে, দেখো না। গিন্নি, তোমার মাথার ঠিক নেই। মা মালু আমাদের পেতনির মতো মুখ হতে যাবে কিসের দুঃখে? না, মেয়ে তোমার রূপের ধুনুচি। দেশ বিদেশে কত রাজপুত্র এসে এই মেয়ের জন্যে তোমার সাদাসিদে করছে। একটু থামো না গিন্নি, তোরা যা, হাত মুখ ধুয়ে এসে খেতে বস। সেই সময় গিন্নি বলে উঠল, হ্যাঁ, তোমার মেয়ের কাজ বলতে ওই দুটি, গেলা আর খেলা। বলি পরের বাড়িতে যেতে হবে না, সেখানে যে লাথি ঝাঁটা খেয়ে মরতে হবে। জন্মের পর বাপ মা কি তোমার মুখে একটু মধু দিতে পারেনি? আবার আমার বাপ মা তোলা, এক করার মুরদ নেই, বড় বড় কথা। আহা, চটো কেন গিন্নি, ঠাট্টা বোঝো না? গিন্নি বলে উঠল, না, চটবো কেন? এ যে একেবারে আহ্লাদে ফেটে পড়ার কথা। এত বড় মেয়ে যার গলায় ঝুলছে, তার মুখে আবার ঠাট্টা আসে কি করে? মালতীর বাবা বলে উঠল, মেয়ের বিয়ের বয়স কিছু পেরিয়ে যায়নি, তাছাড়া চেষ্টাও তো হদ্যমদ্য করছি। তবে ওই কথাই বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। মালতীর মা বলে উঠল, তা বলে গাঁয়ের লোক তোমায় ছেড়ে কথা কইবে না? আজই রাঙাখুড়ি আমাকে বেশ 2 কথা শুনিয়ে গেলেন। সব কাজ শিখেই তুলে এখন মেয়ের জন্যে পাত্রের খোঁজ করতে লেগে যাও। হাঁটাহাঁটি করতে আর বাকি কি রেখেছি গিন্নি? মেয়ে আমার অপছন্দের নয়, কিন্তু মেয়ের বাপের টাকা যে নেই। বরপণের টাকা জোগাড় হবে কোত্থেকে? তোমার আবার কুলিন পাত্র চায়, রাঙা টুকটুকে জামাই চায়। আমি মা তোমার মতো পাষাণ হতে পারি না। কি বলে তুমি একটা তেজবেড়ে তেকেলে বুড়োর সঙ্গে মেয়ের সম্বন্ধ করতে গিয়েছিলে? তেকেলে বুড়ো আবার কোথায় দেখলে তুমি? প্রথম 2 বউ মারা গেছে সেই কোন কালে, ছেলেপুলেও কিছু নেই। আর 40 বছর পুরুষের পক্ষে এমন কিছু বয়স নয়। না, একেবারে ছেলে মানুষ। আর 9 বছরের মালুর সঙ্গে মানাবেও ভালো, কি বলো? গিন্নি, তোমার কথার জ্বালায় একদিন আমি ঘরদোর ছেড়ে বিভাগী হয়ে চলে যাব। না না, তুমি কেন ঘরদোর ছাড়তে যাবে? ফের যদি মালুর জন্য বুড়ো হাবড়া কাউকে ধরে আনো তাহলে। তখন মালতীর বাবা বলে উঠল, তাহলে কি করবে শুনি? যা করতে পারি তাই করব। আমি আর মালু দুজনেই খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হব। কালি কালি ঠিক দুপুরবেলায় এইসব ভণ্ডামি রাখো তোমার। তারপর তুমি মনের সুখে আর একটা সংসার করো। তোমার মাথার ঠিক নেই গিন্নি। যাও এখন গিয়ে ভাত বাড়ো। হ্যাঁ, তাই বাড়ছি। ঘরে যার এত বড় একটা মেয়ে, তার ডান হাত মুখে ওঠে কি করে? তুমি খাওয়ার খোঁটা দিলে গিন্নি। বেশ, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। মেয়ের বিয়ে ঠিক না করে আর ফিরছি না। হ্যাঁ, তাই করো। অকর্মা পুরুষ আমার 2 চক্ষের বিষ। ব্রাহ্মণ ঘর থেকে ছাতাটা তুলে নিয়ে হনহন করে সত্যিই যে চলে যায়। ব্রাহ্মণী ঘাবড়ে গিয়ে বাধা দিতে গেল। মালুয়া আকুল হয়ে বাবা বাবা বলে ছুটতে থাকে, কিন্তু ব্রাহ্মণের মাথায় রাগ চড়ে গেছে। কারুর ডাকই তার কানেও বোধ হয় ঢুকল না। ব্রাহ্মণী বাড়ির দাওয়ায় বসে পড়ে হাঁ করে খানিকটা পথের দিকে তাকিয়ে রইল। তারপর যেন লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বাঁচল। মালু এসে কান্না ভেজা গলায় মাকে বলে, মা, এই কাঠ ফাটা রোদ্দুরে বাবাকে ঘর থেকে বার করে দিলে। মার কাছে কোনো জবাব না পেয়ে মালুও চুপ করে বসে থাকে। রানা দূরে একপাশে বসে আকাশ পাতাল কি যে ভেবে চলেছে তা সেই জানে। পর্ব 5। রাগের মাথায় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া যত সহজ, মেয়ের জন্য পাত্র খুঁজে আনা অত সহজ নয়। ব্রাহ্মণ তাই ফিরে এসে ব্রাহ্মণীকে কোনো আশার কথা শোনাতে পারেনি।
কিন্তু রাগ তখন তার পড়ে গেছে এবং তার গিন্নির ক্ষোভের জ্বালাও অনেকটা কমেছে। আবার সেই আগেকার মতো ব্রাহ্মণের সংসার চলতে থাকে। রানা মালুর দিন কাটে খেয়ে খেলে ও ঝগড়া করে। দেখতে দেখতে আর একটা বছর ঘুরে গেল। মালতী এখন 10 বছরের মেয়ে, রানার বয়স 12। বাপ মায়ের উঠতে বসতে মেয়ের বিয়ের কথা মনের ভেতরে কাঁটার মতো খচখচ করে বিঁধতে থাকে। গরিবের মেয়ের বয়সকে সবাই যেন একটু বেশি করেই দেখে। পাড়াপড়শিদের সকলের ঘরেই মেয়ে আছে, কিন্তু তারাই যেন সব থেকে উঠে পড়ে লেগেছে মালুর বাপকে এক ঘরে করতে। সেকালে যাকে এক ঘরে করা হতো তার ঘরে কেউ পা ধুতেও যেত না। তার ধোপা নাপিত সব বন্ধ এবং দায়ে অদায়ে তার পাশে এসে কেউ দাঁড়াতো না। ফলে তার দুর্গতির আর শেষ থাকতো না। একদিন তো তৈলক্য ঠাকুর ব্রাহ্মণকে ডেকে পাঠালেন। তৈলক্য ঠাকুর তখন ব্রহ্মডাঙ্গার সমাজের একেবারে শিরোমণি। গোটা সমাজকে শাসনে রাখার দায় দায়িত্ব যার, তিনি বড় জেসে লোক নন। 12 বছরের মেয়ে মালুর এখনো বিয়ে হচ্ছে না শুনে তিনি একেবারে মাথায় হাত দিয়ে বসে। তিনি বললেন, কালে কালে হলো কি, কুলীন বামুনের মেয়ের বয়স 12 পেরিয়ে যেতে চলল, এখনো তার বিয়ে হলো না। জাত ধর্ম সব গেল দেখছি। এখনই এর একটা সুরাহা করা দরকার, নইলে এত বড় একটা অঞ্চলের মাথা বলে লোকে আমাকে মানবেই বা কেন? লোকের মুখে খবর পেয়ে ব্রাহ্মণ তো হন্তদন্ত হয়ে এসে হাজির। শিরোমণি মশাইকে প্রণাম করে সে এক পাশে বসে পড়ল। শিরোমণি মশাইয়ের মুখ তখন একেবারে ভরা বর্ষার মেঘের মতো কালো ও গম্ভীর। ভয়ে ব্রাহ্মণের বুক দুরুদুরু করতে লাগলো। শিরোমণি মশাই যে সহজে তাকে রেহাই দেবেন না, এটা বুঝতে আর বাকি রইল না। বাজ পড়তে দেরিও হলো না। শিরোমণি মশাই হাড় হিম করা চাউনি মেলে ব্রাহ্মণের পা থেকে মাথা পর্যন্ত যেন দেখে নিলেন। তারপর আস্তে আস্তে শুরু করলেন, কি হে, তুমি যে দেখছি একেবারে সমাজের মাথায় পা দিয়ে চলতে চাও। গরিব ব্রাহ্মণ সমাজের ভয়ে সে একেবারে কাটা। কিন্তু এ কি কথা শিরোমণি মশাইয়ের মুখে? ব্রাহ্মণ ভয়ে উত্তেজনায় একেবারে উঠে দাঁড়িয়ে ধরা গলায় নিবেদন করে বলে, ছি ছি, এ কথা শুনলেও যে পাপ হয় শিরোমণি মশাই। একজন গরিব ব্রাহ্মণ। যাক, পাপ পুণ্যের জ্ঞানটা তোমার এখনো একেবারে লোপ পায়নি দেখছি, তাহলে আর পাপের বোঝা বাড়াচ্ছ কেন? আজ্ঞে শোনো, খোলসা করেই বলি, তোমার বুড়োধারী মেয়ের বয়স যে 12 পার হতে চলল, তার খবর রাখো। কিন্তু ক্ষমা করবেন শিরোমণি মশাই, মালুর আমার বয়স 10 বছরের 1 মাসও বেশি নয়। মেয়ের বাপের মুখে এ ধরনের কথা আজ প্রথম শুনছি না। সমাজকে মিথ্যে বলে ভাঁওতা দিতে পারো, কিন্তু ভগবানকে? আমি এই পইতে ছুঁয়ে বলছি শিরোমণি মশাই যে মালুর বয়স। আরে থাক থাক, ওই ভর সন্ধেবেলায় আর দিব্যি টিব্বি নাই বা গাললে। সত্যিই তো, সন্ধে যে লেগে গেছে। ঘরে ঘরে সাঁঝবাতি দেওয়া এতক্ষণে শুরু হয়ে গেছে। শাঁখের আওয়াজ ভেসে আসছে কানে, কিন্তু ব্রাহ্মণের কোনো দিকে যেন হুঁশ নেই। একতাল কাদার মতো বসে আছে বেচারি। শিরোমণি মশাই আবার বলতে শুরু করলেন, দেরি যা হবার হয়েছে, এবার উঠে পড়ে লেগে মেয়েটার বিয়ে দিয়ে দাও। নিজে ব্রাহ্মণ হয়ে কি শেষে পিতৃপুরুষকে নরকে পাঠাতে চাও? আপনি বিশ্বাস করুন শিরোমণি মশাই, চেষ্টার আমার ত্রুটি নেই, কিন্তু খালি হাতে কেউ যে মেয়ে ঘরে তুলতে চাচ্ছে না। তোমার ছেলের বেলায় তুমিও বাবাজি তা চাইবে না? তা দেশে কি দোজ বেড়ে তেজ বেড়ে পাত্রের অভাব পড়েছে? সেরকম 2-1টা খোঁজ অবশ্যই পেয়েছি। তাদের খাঁই একেবারেই যে নেই তা নয়, কিন্তু বাপ হয়ে মেয়েটাকে একেবারে হাত পা বেঁধে জলে ফেলে দিতে যে মন সরছে না শিরোমণি মশাই। বেশ, তাহলে তুমি সমাজে পতিত হয়েই থাকতে চাও দেখছি। তাই হবে। তুমি তো যজমানি করে পেট চালাও। এক ঘরে ব্রাহ্মণকে কেউ আর পুজো আচ্চা করতে ডাকবে না। তখন গুষ্টি শুদ্ধ না খেয়ে শুকিয়ে মরতে হবে। আপনার দোহাই শিরোমণি মশাই, আর কিছুদিন সময় দিন। দিলাম, কিন্তু বেশি দিন আর আমি লোকের মুখ চাপা দিয়ে রাখতে পারবো না।
এখন বৈশাখ মাস চলছে, ভাদ্র মাস পড়ার আগেই তোমাকে যেভাবেই হোক মেয়েকে পাত্রস্থ করতে হবে। এখন আমি উঠি, আমার সন্ধে আহ্নিকের সময় প্রায় উতরে যেতে চলেছে। তারা ব্রহ্মময়ী মা, বলে উঠলেন শিরোমণি মশাই। শিরোমণি মশাই উঠে খড়মের আওয়াজ তুলে অন্দরের দিকে চলে গেলেন। ব্রাহ্মণ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকল। তারপর কোনো রকমে যেন শরীরটাকে টেনে তুলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। কৃষ্ণপক্ষের অন্ধকার রাত, সেই অন্ধকারের মধ্যেও মাঝে মাঝে শিরোমণি মশাইয়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। ভয়ে তখন তার পথ চলা প্রায় বন্ধ হয়ে যায় আর কি। শিরোমণি মশাই মুখে যা বলছেন, কাজেও যে তাই করবেন এ কথা ব্রাহ্মণের অজানা ছিল না। পর্ব 6। দুঃখে ভাবনায় মালুর বাপ মায়ের দিন যে কেমন করে কাটছে তা মা কালী শুধু জানে। এদিকে ভাদ্র মাস পড়তে আর কটা দিন মাত্র বাকি। সময়ের স্রোত তো বাপ মায়ের দুঃখের কথা ভেবে এক নিমেষেও থমকে দাঁড়াবে না। দেখতে দেখতে এ কটা দিনও কেটে যাবে। তার মধ্যে যদি মালুকে পাত্রস্থ করা না যায় তাহলে যে কি হবে তা ভাবতেও ব্রাহ্মণ শিউরে ওঠে। তার রকম সকম দেখে গিন্নিও অনেকটা চুপচাপ আছে। মালু যেন কেমন মনমরা হয়ে ঘুরে বেড়ায়, আর রানা আনমনা হয়ে কি যে ভাবে তা সে মা কালী জানে। শেষে বাড়ি শুদ্ধ লোকের ডাকে মা কালী বোধ হয় মুখ তুলে চাইলেন। মালুর বিয়ে ঠিক হলো। মালুর মার শেষ পর্যন্ত দুজ বেড়ে ছেলের হাতে মেয়ে দিতে আর আপত্তি রইল না। গরিবের মেয়ের বয়সটাই বড় কথা। পাত্র দুজ বেড়ে কি তেজ বেড়ে এই নিয়ে কোনো কথা কেউ বলে না। তাছাড়া কুলীন পাত্র ছাড়া চলবে না। কুল ভেঙে কে লোক হাসাবে? তার থেকে মেয়ের কপালই ভাঙুক। গরিবের মেয়ের বিয়ের এই সবই হলো আসল মন্তর। তাই মালুর মাকেও এক একটা করে সব মন্তরগুলো মেনে নিতে হলো। পাত্র কুলীন ও দোজবেড়ে, বয়স অবশ্যই এমন কিছু বেশি নয়, 35-36। আগের পক্ষের পরিবারের একটি মেয়েও আছে, সে প্রায় মালুর বয়সী। দিতে থুতেও যে একেবারে কিছু হবে না তা নয়। ফর্দ মাফিক গয়না ছাড়া নগদ টাকাও দিতে হবে কর করে 100টি। বরের বোতাম ও আংটি তো আছেই। বরযাত্রী আসবে কম করে জনা 25। বরের চেহারার কথা শুনে কারুর কোনো লাভ নেই। গরিবের মেয়ের চেহারা ভালো না হলে চলে না, কিন্তু পুরুষের চেহারার আবার ভালো মন্দ কি? সোনার আংটি বাঁকা তেরা হলেও দর তার 1 কানা করিয়েও কমে না। এসব এখন মালুর মাও ঠেকে শিখেছে। তাই মালুর বের শাঁখ বেজে উঠল বলে মালুর বাবা যজমানের বাড়ি বাড়ি ধর্ণা দিয়ে বেড়াতে লাগলো টাকা কড়ির আশায়। মালুর মা চোখের জল চেপে বিয়ের উদ্যোগ শুরু করতে লাগলো। মেয়ের বিয়ে বলে কথা, সুভালাভালি 4 হাত এক হলে তবে না নিশ্চিন্তি। তাই মালুর বাপ মায়ের আর এখন হাঁপ ফেলার সময় নেই। সামনে আর 10টা দিন মাত্র আছে। এর ভেতরেই জোগাড় যন্ত্র যা কিছু করার সব সেরে ফেলতে হবে। মালুর মার অল্প স্বল্প সোনা দানা যা ছিল তার শেষ গুঁড়োটুকু পর্যন্ত নিতে হলো। তাতে মেয়ের বাপের দুঃখ করার কিছু নেই, এই নাকি নিয়ম। মালুর বাবা তাই মন খারাপ না করে সোনা হাতে নিয়ে স্যাঁকড়ার দোকানে ছুটল। এই অঞ্চলে স্যাঁকড়ার দোকান বলতে ওই একটি, কাজেই আর দেরি করা যায় না। কিন্তু স্যাঁকড়ার মুখে সোনার ওজনটা শুনে মন তার দমে গেল। গিন্নির যা কিছু ছিল সব ঘুচিয়ে তো 5 ভরিও হলো না। কি হবে তাহলে? বরের বাবা বেশ কড়া ধাতের লোক। 7 ভরি সোনার 1 আনা কম হলে তিনি আর রক্ষে রাখবেন না। তাছাড়া তাকেই বা দোষ দিয়ে কি হবে? কথাবার্তারা সব পাকাপাকি হয়ে গেছে, এখন আর কম সম করা চলে না। বাড়ি ফিরে এলো ব্রাহ্মণ। ব্রাহ্মণীর সঙ্গে রাত ভোর পরামর্শই চলল। আত্মীয় স্বজন অবশ্যই 2-1 দিনের মধ্যেই এসে পড়বে, কিন্তু ছাতা ধরে ব্রাহ্মণের মাথা রক্ষে করবে এমন অবস্থা তাদের কারণ নয়। কাজেই ভোরে উঠে মালুর বাবা আবার বেরিয়ে পড়ল।
ভরসা এখন মা কালী আর যজমানেরা। কিন্তু যজমানেরাই বা আর কত করবে? তারা তো কেউ কেটা লোক নয়। তারপর এবারে ফসলও তেমন ভালো হয়নি। সব শুনে তারা বলে, ঠাকুরমশাই, আপনার এই বিপদে সাহায্য করতে আমাদের কি অনাসাদ। বেড়ান্তনের কন্যে দেই বলে কথা, কিন্তু আমাদের অবস্থা তো আপনি সবই জানেন। তবু তারা চেষ্টা করে এবং আর এক ভরি সোনাও জোগাড় হয়ে যায়। কিন্তু আর এক ভরির কি হবে? হাতে পায়ে ধরলেও কি বরের বাবা রেহাই দেবেন না? অজানা আশঙ্কায় বাপের মন কেঁপে ওঠে। বরপণের টাকাও পুরো জোগাড় হয়নি, কিছু কম আছে, কিন্তু এখন আর ভাববার সময় নেই। আর ভেবে করবারই বা কি আছে? যজমান থেকে শুরু করে চেনাশোনা সকলের কাছেই হাত পেতেছে মালুর বাবা। দৌড়ে দৌড়ে এরকম ভিক্ষে করেই বেরিয়েছে মানুষটা। নিরুপায় হয়ে শেষে ভিটে মাটিও বাঁধা রেখেছে চড়া সুদে। তাতেও যে শেষ রক্ষে হয় না। মালুর মা সবই বোঝে, ভেবেও সারা হয় রাত দিন। এই যে অকুল পাথর, এক মা কালী শুধু পারেন এ পাথর পার করতে। কিন্তু মা কালীর কাছে মালুর মার আকুল প্রার্থনা পৌঁছায় কিনা কে জানে। আজ মালুর বিয়ে। 10 বছরের মেয়েটাকে সবাই যেন দাবড়াচ্ছে। এটা করিসনি, এটা খাসনি। একে তো রাত পোহালেই তাকে ঘর দৌড়, বাপ মা ও দাদাকে ছেড়ে চলে যেতে হবে। এ কথা ভাবলেই তার ভীষণ কান্না পাচ্ছে। তার ওপর এসব কি জ্বালা। কিন্তু বেচারি করবেই বা কি? দাদাটারও টিকির নাগাল পাওয়ার জন্যেই সে সকলের ফাই ফরমাস খেটেই সারা। বাপ মার মুখেও হাসি নেই। সবটা মিলিয়ে কেমন যেন থমথমে ভাব। নিজের বুদ্ধিতে কতটা সে কি বুঝেছে মা কালীই জানেন। কিন্তু পাড়াপড়শিদের মুখে সে কিছু কিছু জেনেছে বই কি। বাবা নাকি ভিক্ষে শিক্ষে করে তার বিয়ে দিচ্ছে। এমনকি তাদের থাকবার বাড়িটাও বাঁধা দিতে হয়েছে চড়া সুদে। সুদের টাকা সময় মতো দিতে না পারলে তাদের বাড়ি ছেড়ে গাছতলায় দাঁড়াতে হবে। তার বাবা মার কথাও যে তার একেবারে কানে আসেনি তাও নয়। এই সব শুনে টুনে সে আন্দাজ করে নিয়েছে যে সে এক ভয়ানক অপয়া মেয়ে। তার জন্যই বাপ মায়ের আজ বাদে কাল ভিখারির হাল না হয়ে যায়। কিন্তু একটা কথা মালুর মনে বারবার ঘোরাফেরা করতে থাকে, এত ধার কবজে করে বিয়ে তার না দিলেই তো হতো। পাড়ার রাঙাখুড়ির মুখে কিছুই আটকায় না। তিনি ছড়া কেটে সকলকে বলে বেরিয়েছেন যে এই ভাদ্রে মালুর বিয়ে না হলে তার বাবাকে এক ঘরে করা হবে। তখন দেখা যাবে কি করে তাদের দিন চলে। বেঁচে থাকতে তো কেউ তাদের ঘরের দরজা মারাবেই না। এমনকি মারা যাবার পরও কাঁধে করে শ্মশানে নিয়ে যাবার লোক জুটবে না। তখন শেয়াল কুকুরেই তাদের যা করার করবে। ভয়েতে শিউরে ওঠে মালু। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে তার বাবার কি দোষ। বরপণের টাকা ও মেয়ের গয়না জোগাড় করা মুখের কথা নয়। তার বাবা যদি তা জোগাড় করতে নাই পারেন তাহলেই তাকে শাস্তি পেতে হবে। এ কথার কোনো জবাব সে খুঁজে পায় না। দাদাও যে বিশেষ কিছু বোঝে বলে তার মনে হয় না। কিন্তু তার বিয়ে হয়ে গেলে কি সত্যি সত্যি বাড়ি ঘর ছেড়ে সকলকে গাছতলায় থাকতে হবে? মালু আর ভাবতে পারে না। গোধূলি লগ্নেই বিয়ে। সন্ধে লাগবার আগেই বর এসে গেছে। বরের বাবা এবং বরযাত্রীও এসেছেন। গরিবের বাড়ির বিয়ে, জৌলুস তেমন নেই, কিন্তু ঘটা না থাকলেও ল্যাঠা আছে বই কি। বরযাত্রীদের আদর আপ্যায়ন করার ব্যাপার আছে। বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটিও বড় কম নয়। তাই গরিব ব্রাহ্মণের বাড়িতে হই হই রই রই পড়ে গেছে। পাড়াপড়শিরাও ভিড় করে বর দেখতে এসেছে। ছাদনাতলায় বরকে দেখে মেয়ের মা চোখের জল চেপে কাজ করে যাচ্ছে। পাড়াপড়শিরা কেউ বা মুখ বেঁকিয়ে হাসল, কেউ বা আবার মমতা ভরা চোখ মেলে মালুর দিকে তাকিয়ে রইল। ছাদনাতলার কাজ শেষ হলো। এবার মেয়েকে সম্প্রদান করবে তার বাবা। দান সামগ্রী যা কিছু সেখানেই সব সাজানো আছে। গয়না অবশ্যই গায়ে পরেই মেয়ে বিয়ের আসরে বসে আছে। বরের বাবা হুঁশিয়ার লোক। বিয়ের আগে তিনি যাচাই করে নিতে চান যে দান সামগ্রী সব ঠিকঠাক আছে কিনা। তাই তিনিই শুরু করলেন, ভট্টাচার্য মশাই, আর কয়েক ঘন্টা পরেই আপনি হবেন আমার পরম আত্মীয়।
তখন দেনা পাওনা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে আমার মাথা কাটা যাবে। তাই কি চমকে উঠলেন কেন? না না, বাড়তি কিছু দাবি দেওয়া আমার নেই। আমি এক কথার মানুষ। তবে আমার জানা দরকার যে দান সামগ্রী সব ঠিকঠাক আছে কিনা, পরে যাতে এ নিয়ে কথা না ওঠে। মালুর বাবার বুকে যেন আর হাওয়া নেই। চোখের সামনে তার দুলে উঠল বিয়ের আসর, ঘর বাড়ি সব কিছু। মুখেও কোনো কথা জোগালো না। 4 হাত এক হয়ে গেলে ব্রাহ্মণ নিজেই বরের বাবার হাতে পায়ে ধরে ব্যাপারটা মিটিয়ে নিত। কিন্তু এখন উপায়? বরের বাবা বলে উঠল, কি হলো ভট্টাচার্য মশাই? এ কি ছিজি, আমার হাত ধরছেন কেন? মালুর বাবা বলল, বিশ্বাস করুন, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। লোকের কাছে ভিক্ষে করেছি, সোনা বলতে বাড়িতে আর কিছুই রাখিনি, এমনকি ভদ্রাসনটুকুও বাঁধা দিয়েছি। কিন্তু কিন্তু কি বলুন? তা সত্ত্বেও সব পুরোপুরি জোগাড় করে উঠতে পারিনি। সোনা 1 ভরি কম পড়েছে, আর বরপণের জন্যে কোনো রকমে 75 টাকা জোগাড় হয়েছে। আমি বিয়ের পর নিজেই সব কিছু বলে। থাক, খুব হয়েছে, ভগবান বাঁচিয়েছেন। জোচ্চোর আর কাকে বলে? আপনি আমাকে যা ইচ্ছে বলুন, যা শাস্তি দিতে চান, কিন্তু কচি মেয়েটার মুখের দিকে একবার দয়া করে তাকান। সে তো কোনো অপরাধ করেনি। সে করেনি, তার বাবা তো করেছে। তার ফলভোগ কে করবে? আপনি মেয়েটাকে ভাসিয়ে দেবেন না, তাকে আপনি পায়ে ঠেলবেন না। জোচ্চোরের কথায় আমি আর ভুলব না। একেবারে যাকে বলে সেই মিটমিটে শয়তান। আর একটু হলেই বেবাক বোকা বনে যাচ্ছিলাম আর কি। বামুনকে যাতে মারবেন না, দয়া করুন। আমার দয়ার বিশেষ খ্যাতি নেই। আমার মেয়ের বিয়ের বেলায় কেউ দয়া করেনি। তাছাড়া যার কথার কোনো দাম নেই তার সঙ্গে আমি কোনো রকম আত্মীয়তা করতে রাজি নই। হাত ছাড়ুন, আমাদের যেতে দিন। এমন সময় বাইরে থেকে চড়া গলায় আওয়াজ আসতে লাগলো, এমন অখাদ্য জীবনে খাইনি মশাই। আমরা কি ভিখারি নাকি? উঠে পড়ুন, এ অচ্ছেদ্যার খাদ্যি গলা দিয়ে নামবে না। এই সব বলতে বলতে বরযাত্রীরা রেগে মেগে উঠে দাঁড়ালো। বিয়ে বাড়ি হট্টগোলে ভরে গেল। ছেলের বাবা উঠে দাঁড়িয়ে বললেন, চলো বাবা অরুণ, এখানে আর এক দণ্ডও থাকা নয়। এই ধরিবাজ বামুন আমাদের ধাপ্পা দিয়েছে, বরযাত্রীদেরও অপমান করেছে। এই মাসেই ভালো ঘর দেখে তোমার বিয়ে দেব, চলো। কিন্তু বাবা, আমি এক কথার মানুষ, কথা না বাড়িয়ে উঠে পড়ো। এরপর আর বরের গলা দিয়ে কথা সরল না। বরের বাপ বর ও বরযাত্রীর দল বেঁধে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই বিয়ে বাড়ি একেবারে ফাঁকা। মালুর বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। মালুর মা সবই শুনেছে। সে বেচারা দাওয়ায় বসে রয়েছে। তার চোখে দৃষ্টি নেই, শরীরেও নেই প্রাণের স্পন্দন। রানাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মালু এক ফাঁকে উঠে গিয়ে কোথায় যে মুখ লুকিয়েছে তা কেউ জানে না। আত্মীয় স্বজন এবং যজমানেরাও কি যে করবে তা ভেবেই পাচ্ছে না। গোটা বাড়িটাই যেন সব হারানোর দুঃখে একেবারে বোবা হয়ে গেছে। যজমানদের চেষ্টায় খানিক পরে মালুর বাবার জ্ঞান ফিরে এলো। কয়েক মিনিট ধরে বেচারি বুঝতেই পারল না যে কি অঘটন ঘটে গেছে। তারপর সব কিছু তার মনে ভেসে উঠল। দারুণ দুঃখের আঘাতে ঢুকরে কেঁদে উঠল ব্রাহ্মণ। মা মালু, আমি বাপ হয়ে তোর কি সর্বনাশই না করলাম। যজমানেরা বোঝাতে চেষ্টা করে, ঠাকুরমশাই, যা হবার হয়েছে। ভগবান মানলে আর কে রক্ষে করবে? এখন উঠুন, আপনি অধৈর্য হয়ে পড়লে গিন্নি মাকে কে দেখবে? তাদের কথা শুনে ব্রাহ্মণ গিন্নির দিকে চোখ তুলে তাকালো। দুঃখে অপমানে গিন্নি যেন একেবারে পাথর হয়ে গেছে। অনেক ডাকাডাকিতেও গিন্নির কাছ থেকে কোনো সাড়া এলো না। ভয়ে প্রাণ উড়ে গেল ব্রাহ্মণের। তাহলে কি গিন্নিকে আর বাঁচানো যাবে না? কি উপায়? মালুটাই বা কোথায়? খোঁজাখুঁজি করেই মালুকে ঘরের মধ্যেই পাওয়া গেল। সে বেচারি বিয়ের জামা কাপড় পরেই শুয়ে আছে। সে কি পুরোপুরি বুঝেছে যে বিধাতা আজ তার কপালে এক দারুণ অভিশাপ এঁকে দিয়ে গেলেন? সে কি জানে এই অভিশাপের কালো দাগ এ জীবনে আর উঠবে না? তার গরিব বাবার অপমানের ও লাঞ্ছনার যে আর কিছু বাকি নেই তা অবশ্যই সে বুঝতে পেরেছে। ডাকাডাকিতে সে উঠে দাঁড়ালো। বাপের হাত ধরে আস্তে আস্তে মার কাছে এগিয়ে গেল। মেয়েকে দেখে মার বুক ভেঙে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল।
মালুর মা তারপর মেয়েকে জড়িয়ে ধরে মার সে কি কান্না। তোর যে কি সর্বনাশ হয়ে গেল হতভাগী, কি কুক্ষণেই না তুই জন্মেছিলি। এ জীবনে আর তোকে কেউ বিয়ে করবে না, তোর এ কালা মুখ কেউ দেখবে না। ঘরের কোণে বসে কেঁদে কেঁদেই তোর গোটা জীবনটা কাটাতে হবে। ওহ মা কালী। হাঁপ ছেড়ে মালুর মা আবার বলতে আরম্ভ করে, এর থেকে যদি তুই আমার কোল খালি করে চলে যেতিস, সে আঘাতও আমার সহ্য হতো। জমের হাতে দেওয়াও এর থেকে অনেক ভালো ছিল। এই বয়সেই তোর স্বাদ আহ্লাদ সব ঘুচল। এ আমি কি করে সহ্য করি ভগবান? আর তোর এই মুখ আমি চোখের সামনে জীবন ভোর কি করে দেখব? মালু গুম হয়ে বসে শোনে। মালুর বাবা নিজের দুঃখ ভুলে গিন্নিকে বোঝায়, কিন্তু মায়ের প্রাণ কিছুতেই প্রবোধ মানে না। রানা যে কখন এসে তার পাশে চুপ করে বসে আছে তাও মার খেয়াল নেই। পর্ব 8। দুঃখ শোকের রাতও একসময় শেষ হয়, প্রভাত হয়, সূর্য ওঠে। ব্রাহ্মণের বেলায়ও এ নিয়ম কোনো নড়চড় হলো না। শেষ রাতে শোকে দুঃখে কাতর হয়ে নিজেদের অজান্তে যে যেখানে ছিল এটুকু আর হয়ে শুয়ে পড়েছে। দিনের আলো ফুটতেই সকলে ধর্মড়িয়ে উঠে বসল, কিন্তু কোনো কাজেই কারুর হাত পা আসছে না। কি সর্বনেশ যে হয়ে গেল তাই সবাই বসে বসে ভাবছে। পাড়ার 2-4 গিন্নি বান্নিরা এসেছে, তারাই মালুর মাকে বোঝাতে থাকে, কি আর করবে বলো বউ, এরকম করে বসে থাকলে কি আমাদের চলে? তোমাকে শক্ত হতে হবে, নাও উঠে পুকুরে একটা ডুব দিয়ে এসো। মেয়েটাকে এখন একটু দেখতে হবে যে, কাল থেকে ওই এক ফোঁটা মেয়েটার উপর ধকল তো কম যায়নি। চকিতে মার প্রাণ কেঁদে ওঠে। তাই তো মালু বেচারা কাল থেকে কিছুই বিশেষ মুখে তোলেনি। টলতে টলতে মা এগিয়ে চলে খিড়কি পুকুরের দিকে। বর্ষার জলে পুকুর একেবারে ভরা ভর্তি। পুকুরে নামতে গিয়ে মার হঠাৎ নজরে পড়ল যে মালুর বিয়ের শাড়িটা যেন জলে ভাসছে। মা মালু বলে চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে পড়ে গেল। দৌড়ে এলো মালুর বাবা। কোথায় মালু? ঘরে তো সে নেই। হাঁকাহাঁকিতে পাড়ার লোকজনও জড়ো হলো। পুকুরের জল তোলপাড় করে শেষে পাওয়া গেল মালুকে, কিন্তু তার ছোট্ট দেহটা ছেড়ে প্রাণ অনেক আগেই চলে গেছে। আপনারা শুনছিলেন রানা সর্দার। এতক্ষণ শুনলেন মালুর বিয়ের গল্প, মালুর জীবন বসানের শেষের গল্প। পরবর্তী অংশ নিয়ে আমরা হাজির হব, কিভাবে ছোট্ট রানা সর্দার হয়ে উঠল এবং রানাঘাটের কালী মন্দির কীভাবে প্রতিষ্ঠিত। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পের অংশ নিয়ে আপনাদের সাথে আবার দেখা।